তারপর খুলে ভেতর থেকে একখানা কাগজ বের করে এনে টেবিলে রেখে ব্যগ্রভাবে সেই মাপের সাথে মেলাতে লাগল। তখন আর আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারলাম না, দরজা ঠেলে ঘরের মধ্যে প্রবেশ করলাম। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প পাঁচকড়িদের লেখা ডিটেকটিভ গোবিন্দ রাম সিরিজ থেকে কৃপণের মন্ত্র। পাঁচকড়ি দে জন্মগ্রহণ করেছিলেন 1873 খ্রিস্টাব্দে। তিনি মূলত বাংলা সাহিত্যের ডিটেকটিভ গল্পের অন্যতম পথিকৃৎ ছিলেন। তার লেখা বেশ কিছু ডিটেকটিভ গল্প এবং উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য হল নীলবসনা সুন্দরী, মায়াবিনী, গোবিন্দরাম, মনোরমা, হত্যাকারী কে ইত্যাদি। আজকের গল্প ডিটেকটিভ গোবিন্দরামের কৃপণের মন্ত্র। শুরু হচ্ছে আজকের গল্প কৃপণের মন্ত্র। একদিন রাতে গোবিন্দরাম একটা প্রকাণ্ড টিনের বাক্স থেকে বান্ডিল বান্ডিল কাগজ বার করছিলেন। একবার মনে করলাম জিজ্ঞাসা করি ব্যাপারটা কি, কিন্তু আমি জানি তার নিজের মৌজ না হলে তিনি কোনো কথাই বলবেন না। সুতরাং তার মৌজের প্রতীক্ষা করে নীরবে তার কাগজের বান্ডিলগুলির দিকে সতৃষ্ণ নেত্রে চেয়ে রইলাম। কিছুক্ষণ পরে তিনি মাথা তুলে সহাস্যে বললেন, ডাক্তার, এখানে এতগুলো ব্যাপার আছে যে তোমার 5-7খানা প্রকাণ্ড পুস্তক প্রস্তুত হতে পারে। আমি বললাম, আমার মনে হয় এই সকল তোমার প্রথম অনুসন্ধানের ফল। কতগুলো ব্যাপার শুনতে পেলে খুশি ভিন্ন অখুশি হব না। হ্যাঁ, কথাটা ঠিক। আমার জীবনচরিত লেখকের সঙ্গে আমার পরিচয় হওয়ার পূর্বে এ সকল ব্যাপার ঘটেছে। এই টিনের বাক্সের আর বান্ডিলগুলির ধূলিধূসরিত অবস্থা দেখেই তুমি এরকম সিদ্ধান্তে উপনীত হয়েছ, তা বুঝতে পারছি। বিশেষত এই জিনিসগুলির উপর কালের যেরকম প্রলেপ পড়েছে, তাতে একথা বলা শক্ত নয়। ডাক্তার, এর সকলগুলিতে যে আমি সফল হতে পেরেছিলাম তা নয়, তবে এর মধ্যেও কতগুলো বিশেষ কৌতূহল উদ্দীপক ব্যাপার আছে। এই রামবাগানের খুন, এই গঙ্গাধরের মোকদ্দমা, হ্যাঁ, এই ব্যাপারটিতে খুব ন্যূনতম আছে। এই বলে গোবিন্দরাম সেই প্রকাণ্ড টিনের বাক্সের ভেতর থেকে একটা ছোট কাঠের বাক্স বের করলেন। বাক্সের ডালা তুলে তিনি একখণ্ড কাগজ, একটা প্রাচীন কালের পিতলের চাবি, একটা কাঠে জড়ানো এক বান্ডিল সুতো আর 3টি কৃষ্ণ বর্ণের ধাতু খণ্ড বের করে বললেন, ডাক্তার, এসব দেখে কি মনে করো? নতুন বটে, খুব চমৎকার সংগ্রহ। হ্যাঁ, এর সঙ্গে যা ঘটনা জড়িত আছে তা আরো চমৎকার। ও, তাহলে এদের সঙ্গে একটা ইতিহাস জড়িত আছে? হ্যাঁ, কৃপণের মন্ত্র সম্বন্ধে এখন আমার কাছে এই কয়েকটি জিনিস মাত্রই আছে বলে প্রীতিপ্রফুল্ল নেত্রে গোবিন্দরাম সেগুলি নেড়ে চেড়ে দেখতে লাগলেন। এ ব্যাপারটা কি তা জানলে উপকৃত হব, আর তাছাড়া সেটা কাজেও লাগাতে পারব। গোবিন্দরাম ব্যগ্রভাবে সামনের দিকে উভয় হস্ত প্রসারিত করে বলে উঠলেন, রক্ষা করো ডাক্তার, রক্ষা করো। আর কাজে লাগিয়ে কাজ নেই। যা তুমি এতদিনে যা কাজ করেছ, তাতেই তুমি আমাকে এমনি বিশ্ববিখ্যাত করে তুলেছ। আর কিছু কাজে লাগালে আমার কাজকর্ম একেবারে বন্ধ হয়ে যাবে, এমনকি আহার নিদ্রা পর্যন্ত। মানুষ খুন করার এ একটা তোমার অভিনব কৌশল বটে ডাক্তার। পুলিশের লোকের হুড়োহুড়িও আগেকার চেয়ে এখন 10 গুণ বেড়েছে। তার ওপর বাইরের লোকেরও আমদানি হয়েছে প্রচুর। ঈশ্বর তো আমার জন্য আর 24 ঘন্টার বেশি সময় করেননি। যাক, কি উদ্দেশ্যে কিরূপ আমি ডিটেকটিভ ব্যবসা গ্রহণ করলাম তা সমস্তই তুমি জানো, সুতরাং সেসব বিষয়ের পুনরুল্লেখের কোনো প্রয়োজন নেই। এখন তোমাকে এই বিষয়টার ব্যাপারে বলি। যৌবনের প্রারম্ভে শান্তশীল বলে পল্লী গ্রামের একটি যুবকের সঙ্গে আমার পরিচয় হয়।
বর্ধমান জেলার গাংপুর গ্রামে তার বাস। পূর্বে তারা খুব বড় লোক ছিলেন, কিন্তু এখন একখানা বৃহৎ অর্ধভগ্ন অট্টালিকা ব্যতীত আর তাদের বিশেষ কিছু নেই। তবে তারা একেবারে দরিদ্রও নন। এখনও তাদের সম্বন্ধে এরকম কিংবদন্তি আছে যে তাদের কোনো পূর্বপুরুষ এমনই কৃপণ চূড়ামণি ছিলেন যে তিনি প্রাণ ভরে সরকারকে খাজনা দিতেন না, তাতেই তার সমস্ত জমিদারি বিক্রয় হয়। অনেক জমিদারি তিনি নিজেই বিক্রি করে দিয়েছিলেন, তিনি 1 পয়সা খরচ করতেন না। সুতরাং তার এ সকল ধন যে কোথায় গেল তা কেউ বলতে পারে না। শান্তশীলের সঙ্গে আমার অনেক দিন দেখা হয়নি। হঠাৎ তিনি একদিন আমার বাড়িতে এসে উপস্থিত হলেন। আমি তাকে দেখে বিশেষ আহ্লাদিত হলাম। তাকে যত্ন করে বসিয়ে বললাম, কি ব্যাপার, সব ভালো তো? হয়তো তুমি আমার পিতৃবিয়োগের কথা শোনোনি। আজ প্রায় 2 বছর হতে চলল তিনি মারা গিয়েছেন। শেষ পর্যন্ত আমাকেই গাংপুরে এসে সমস্ত বিষয় সম্পত্তি দেখতে হচ্ছে। তা শুনলাম তুমি নাকি আজকাল একজন মস্ত বড় ডিটেকটিভ হয়েছ। হ্যাঁ, কিছুটা তাই বটে। শুনে খুশি হলাম। তা তোমার পরামর্শ এখন আমার বিশেষ কাজে লাগবে বন্ধু। গাংপুরে সম্প্রতি বিশেষ আশ্চর্যজনক 2-1টা ঘটনা ঘটেছে। পুলিশ তার কিছুই করতে পারেনি। প্রকৃতই বেশ আশ্চর্যজনক ব্যাপার। তখন আমার হাতে কোনো কাজ ছিল না। বিশেষত আলস্যের সঙ্গে বন্ধুত্বটা তখন আমার পক্ষে অসহ্য হয়ে উঠেছিল। এই জন্য শান্তশীলের কথা শুনে আমার বড় আনন্দ হলো। পুলিশে কিছু করতে পারিনি, এই বিষয়ে আমি সবার থেকে একটু বেশি বাহাদুরি প্রকাশ করতে পারবো। আমি হৃদয়ের আনন্দ অবশ্য প্রকাশ করলাম না। গম্ভীর মুখে বললাম, সব বলো, তাহলেই আমি বুঝতে পারি। শান্তশীল আমার কাছে সরে এসে বসলেন, তারপর বললেন, প্রথমে গাংপুরে আমার বাড়ির বিষয় বলি। যদিও পূর্বের ন্যায় আমাদের জমিদারি আর নেই, তবুও পূর্বের ন্যায় আমাদের মান সম্ভ্রম বজায় রেখে চলতে হয়। বাড়িতে অনেক লোকজন দাস দাসী আছে। এদের মধ্যে একজনের বিষয়ে বিশেষ করে বলাটা প্রয়োজন। এর নাম নন্দলাল। বাবা একে চাকরি দিয়েছেন। এই লোক বাড়ির সরকারের কাজ করে থাকে। এ এমনই বিচক্ষণ ও বুদ্ধিমান কাজের লোক যে এখন এ না থাকলে আমাদের এক মুহূর্তও চলে না। নন্দলাল প্রায় 15 বছর আমাদের বাড়িতে আছে। দেখতেও সুপুরুষ, আর বয়সও 40-এর ওপর নয়। যদিও নন্দলালের অনেক গুণ, তবুও একটা অতি গুরুতর দোষ আছে। সেটা হচ্ছে স্ত্রীলোকের প্রতি নন্দলালের সর্বদাই দৃষ্টি। যতদিন তার স্ত্রী জীবিতা ছিলেন ততদিন বড় কোনো গোলযোগ দেখা দেয়নি। তবে তার স্ত্রীর মৃত্যুর পর তাকে আর আমাদের দাসীদের নিয়ে বড় গোলযোগ হচ্ছে। প্রথমে রঙ্গিয়া বলে একজন হিন্দুস্তানি দাসীর সাথে তার প্রণয় হয়, কিন্তু নন্দলাল কয়েকদিন পরেই রঙ্গিয়াকে পরিত্যাগ করে শ্যামা বলে আর এক দাসীর ঘাড়ে চাপে। এদিকে রঙ্গিয়া শেষ পর্যন্ত পাগলের মতো হয়েছে। এই তো গেল প্রথম ঘটনা। তারপর নন্দলাল যে কাণ্ড করে তাতে তাকে একেবারে দূর করে দিতে আমি বাধ্য হলাম। আগেই বলেছি, লোকটা ভারী কাজের লোক, ভারী বুদ্ধিমান, কিন্তু যে সকল বিষয়ে তার কোনো সম্বন্ধ নেই সে সর্বদাই সে সকলে হাত না দিয়ে থাকতে পারে না। অসাক্ষাতে এটা দেখবে, সেটা দেখবে, এটা ওটা দেখবার জন্য সে যেন মহাব্যস্ত। মনে হয় এ সংসারে এমন কোনো জিনিস নেই যাতে তার আদেও কৌতূহল নেই। যাই হোক, সম্প্রতি একদিন রাতে আমার ঘুম না হওয়ায় আমি মনে করতাম যে উপন্যাসখানি পড়ছিলাম, যতক্ষণ ঘুম না হয় ততক্ষণ সেখানি পড়ি। সেজন্য একটা আলো নিয়ে আমি বসবার ঘরের দিকে চললাম। সেখানেই আমার সমস্ত বইপত্র থাকত। দূর থেকে দেখলাম আমার ঘরের দরজার ফাঁক দিয়ে আলো বের হচ্ছে। আমি উঠে আসবার সময় নিজের আলো নিভিয়ে দিয়ে এসেছিলাম, তবে আলো আবার জ্বালল কে? আমি বিস্মিত হয়ে পা টিপে টিপে এগিয়ে চললাম। এরপর দরজায় উঁকি মেরে আমি যা দেখলাম তাতে একেবারে মহাবিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলাম। দেখি আমারই চেয়ারে বসে আমারই টেবিলে ম্যাপের মতো কি একটা কাগজ খুলে নন্দলাল বিশেষ মনোযোগের সাথে কি যেন দেখছে। এ ব্যাপারে আমার মুখ থেকে কোনো কথা বের হলো না। আমি দরজার পাশে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টে চেয়ে রইলাম। কিছুক্ষণ পর সে উঠল। যে দেরাজে আমাদের কুলকারিকাদি বংশ সম্বন্ধীয় কাগজপত্র থাকতো সেই দেরাজে একটা চাবি দিয়ে খুলল। তারপর খুলে ভেতর থেকে একখানা কাগজ বের করে এনে টেবিলে রেখে ব্যগ্রভাবে সেই মাপের সাথে মেলাতে লাগলো। তখন আর আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারলাম না।
দরজা ঠেলে ঘরের মধ্যে প্রবেশ করলাম। সঙ্গে সঙ্গে সে আমাকে দেখে এক লাফে সরে দাঁড়ালো। ভয়ে তার মুখ পাংশু বর্ণ হলো। তাড়াতাড়ি ম্যাপের মতো সেই নকশাখানা কাপড়ের মধ্যে লোকালো। আমি হুঙ্কার দিয়ে উঠলাম, নন্দলাল, এইভাবে তুমি বিশ্বাসঘাতকতা করো? কাল সকালে এই বাড়ি থেকে দূর হয়ে যাও। সে কোনো কথা না বলে নত মুখে সেখান থেকে ধীরে ধীরে চলে গেল। সে দিরাজ থেকে কি কি কাগজ বের করেছে আমি তাই দেখতে এগিয়ে গেলাম। যা দেখলাম তাতে আমি বিস্মিত হলাম। দেখলাম বিশেষ আবশ্যক কোনো কিছুই নয়। এতে আমাদের বংশগত একটা মন্ত্র লেখা আছে মাত্র। এটা হচ্ছে কৃপণের মন্ত্র। আমাদের পূর্বপুরুষের মধ্যে একজন নাকি ভারী কৃপণ ছিলেন। তিনিই নাকি এই মন্ত্রের সৃষ্টি করে যান। যখন আমাদের বংশের কেউ সাবালক হন তখন তাকে এই মন্ত্র উচ্চারণ করতে হয়। কত শত বছর ধরে এইবার এইসব হয়ে আসছে তা কেউ জানে না। আর এই মন্ত্রের যে কোনো একটা বিশেষ অর্থ আছে তা বলেও মনে হয় না। বংশগত নিয়ম বলেই সবাই উচ্চারণ করে। বেশ, কাগজের কথা পরে আলোচনা করা যাবে। এখন কি হয়েছে তাই বলো। তা আমি দেরাজে কাগজখানি রেখে চাবি বন্ধ করলাম। আমি শুতে যাচ্ছিলাম, এমন সময় বিস্মিত হয়ে দেখলাম নন্দলাল ফিরে এসেছে। সে প্রায় রুদ্ধ হয়ে জড়িত কণ্ঠে বলল, বাবু, প্রায় 20 বছর এই সংসারে কাজ করেছি। সকলের সামনে অপমান করে আমাকে তাড়িয়ে দেবেন না। এটা আমি সহ্য করতে পারবো না। আমি আত্মহত্যা করব। যদি আপনি কিছুতেই আমাকে না রাখেন তবে দয়া করে আমাকে আর 1 মাস সময় দিন। তখন কেউ আর সেটা জানতে পারবে না। সকলে বুঝবে আমি নিজের ইচ্ছায় চলে গেছি। রাগে আমার সর্বাঙ্গ কাঁপছিল। আমি বললাম, তুমি বিন্দু মাত্র দয়ার উপযুক্ত নও। যা হোক, তুমি আমাদের সংসারে অনেক দিন আছো। আমি সকলের সামনে তোমাকে অপমান করে তাড়াবো না। 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে তুমি ইচ্ছা মতো যে কোনো অজুহাত দিয়ে এই বাড়ি ছেড়ে বিদায় হবে। তৎক্ষণাৎ কাতরভাবে নন্দলাল বলল, মোটে 1 সপ্তাহ, 15 দিন সময় দিন। আর 1 দিনও নয়। এই তোমার উপর আমার বিশেষ দয়া প্রকাশ। মাথায় চাপার ভুলটা করো না। সে তখন হতাশ হয়ে নত মুখে প্রস্থান করল। আমিও সেই ঘরের আলোটা নিভিয়ে নিজের শোয়ার ঘরে এসে শুয়ে পড়লাম। এই ঘটনার পর নন্দলাল বিশেষ মনোযোগের সাথে তার কাজকর্ম করল। আমি রাত্রের ঘটনা একেবারে আর উত্থাপন করলাম না। কি ছল করে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে আমি তাই ভাবতে লাগলাম। প্রত্যেক দিন সে দিনের মধ্যে কি কি কাজ করতে হবে তা আমার কাছে জানতে আসতো। কিন্তু তৃতীয় দিন না আসায় আমি বেশ বিস্মিত হলাম। এই সময় রঙ্গিয়া সেইখানে আমাকে দুধ দিতে আসলো। আমি প্রত্যেক দিন সকালে গরম দুধ খাই। আমি আগেই বলেছি সে পীড়িত হয়েছিল। সম্প্রতি সে কঠিন পীড়া থেকে কিছুটা সুস্থ হয়েছে, কিন্তু আজ তাকে আরো দুর্বল ও পাংশুবর্ণ দেখলাম। এই অবস্থায় সে কাজ করতে সম্পূর্ণ অনুপযুক্ত। সেজন্য আমি তাকে বললাম, রঙ্গিয়া, দেখছি তোমার তো অসুখ হয়ে রয়েছে, যাও শুয়ে থাকো গে। ভালো না হলে তোমার কাজ করার দরকার নেই। রঙ্গিয়া আমার দিকে এমনভাবে চাইল যে আমি তার সেই ব্যাকুল দৃষ্টি দেখে মনে মনে ভাবলাম কোনো কারণে তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। সে ধীরে ধীরে বলল, বড়বাবু, আমার তো কোনো অসুখ নেই। আচ্ছা, আগে ডাক্তার কি বলেন শুনি। এখন তুমি শুয়ে থাকো গে, যাও। নন্দলালকে আমার কাছে এখনই একবার পাঠিয়ে দাও তো। নন্দলাল বাবু তো চলে গেছেন। চলে গেছে? কোথায়? তা জানি না। তিনি তার ঘরে নেই। সকাল থেকে কেউ তাকে দেখেওনি। সে এই বলতে বলতে পাঁচিলের কাছে গিয়ে পড়ল। তারপর হি হি করে হেসে উঠল। হাসির ওপর হাসি, কিছুতেই তাকে থামানো যায় না। আমি চোখ রাঙিয়ে তাকে ধমক দিলাম, রঙ্গিয়া, এসব কি হচ্ছে নাকি? তা সত্ত্বেও সে পাগলের মতো উচ্চস্বরে হাসতে লাগলো। হঠাৎ তার উপর হিস্টেরিয়ার আক্রমণ হতে দেখে আমি বিস্মিত ও ভীত হয়ে চিৎকার করে লোক ডাকলাম, কে কোথায় আছো? এদিকে এসো, এদিকে এসো, কে কোথায় আছো? সকলে ধরাধরি করে তাকে অন্দরে নিয়ে গেল। তখন আমি নন্দলালের অনুসন্ধান করলাম। সে যে নিরুদ্দেশ হয়েছে তাতে আর কোনো সন্দেহ নেই। তার ঘরে গিয়ে দেখলাম সে রাত্রে বিছানায় শূন্য। গত রাত্রে সে তার ঘরে গিয়েছিল এই পর্যন্ত। তারপর কেউ তাকে আর দেখতে পায়নি। অথচ সে কেমনভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল। আশ্চর্য, সকালে উঠে সকলেই দেখেছিল যে দরজা জানলা সমস্ত বন্ধ রয়েছে, অথচ সে নেই।
তার কাপড়, তার বাসন, তার টাকা, তার জিনিসপত্র সমস্তই তার ঘরে পড়ে রয়েছে। সে কিছুই নিয়ে যায়নি। তার জুতো পর্যন্ত পড়ে রয়েছে, কেবল চটি জুতো জোড়াটা নেই। এই অবস্থায় সে বেরিয়ে গেল কোথায়, আর তার হয়েছেই বাকি? বলা বাহুল্য, আমি সমস্ত বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। যদিও পুরনো বাড়িটা পুরাতন ও বড়, তবুও আমরা প্রতিটা ঘর বিশেষভাবে অনুসন্ধান করলাম, কিন্তু কোথাও তাকে খুঁজে পেলাম না। তার সমস্ত টাকা কড়ি জিনিসপত্র ফেলে রেখে সে হঠাৎ কোথায় নিরুদ্দেশ হলো সেটাই ভেবে পাচ্ছি না। এরপর আমি পুলিশে সংবাদ দিলাম। রাত্রে বৃষ্টি হয়েছিল, পায়ের দাগ থাকবার কথা, কিন্তু কিন্তু কোনো স্থানে তা দেখতে পেলাম না। বাড়ির বাইরে তন্ন তন্ন করে অনুসন্ধান করলাম, কিন্তু কোথাও তার কোনো সন্ধান পেলাম না। এরপর আবার যা ঘটল তাতে প্রথমের এই রহস্যটা তো চাপা পড়ে গেল। রঙ্গিয়া 3 দিন প্রায় অজ্ঞান হয়ে রইল। আমি ডাক্তার ডেকে তার চিকিৎসা করালাম। নন্দলালের নিরুদ্দেশের 3য় দিন পর রঙ্গিয়াও নিরুদ্দেশ হল। সকালে এ কথা শুনে আমি তখনই তার অনুসন্ধান করলাম। সে নিচের যে ঘরে শুতো সেই ঘরের জানালা খোলা রয়েছে, জানালার বাইরেই তার পায়ের দাগ। আমরা সেই পায়ের দাগ ধরে এগিয়ে চললাম। দাগ খিড়কির পুষ্করিণীর ঘাটে পর্যন্ত এসে আর নেই। এতেই আমার প্রাণ শিহরিত হয়ে উঠল। আমি বুঝলাম উন্মত্ত রঙ্গিয়া পুকুরেই ডুবে মরেছে। আমি তখনই টানা জাল এনে পুকুরে টানালাম, কিন্তু তার মৃতদেহের কোনো চিহ্ন দেখতে পেলাম না। তার দেহের পরিবর্তে জালে উঠল এক অদ্ভুত দ্রব্য, ক্যাম্বিসের ব্যাগ। ব্যাগটা খুলে দেখি তাতে কতগুলো মরচে ধরা লোহা আর কতগুলো নুড়ি। সেই নুড়িগুলো এতই কালো যে তা পাথরের না কাঁচের কিছুতে স্থির করা যায় না। বারবার জাল টেনেও পুকুরে আমরা আর কিচ্ছু পেলাম না। তারপর তাদের অনেক অনুসন্ধান করেছি, কিন্তু রঙ্গিয়া বা নন্দলাল এই দুজনের কারোরই সন্ধান পায়নি। আমাদের সেখানকার পুলিশ হতাশ হয়েছে। তখনই আমার তোমার কথা মনে পড়ল, সেই জন্য তোমার কাছে ছুটে এসেছি। গোবিন্দরাম আমাকে বললেন, ডাক্তার, তুমি বুঝতেই পারছো আমি অতি ব্যগ্রতার সঙ্গে এই ব্যাপারটা শুনলাম। তারপর এই সমস্ত ব্যাপারটা কেবল একটা মাত্র সূত্রে ঝুলছে কিনা তাই মনে মনে ভাবতে লাগলাম। নন্দলাল নিরুদ্দেশ, রঙ্গিয়াও নিরুদ্দেশ। রঙ্গিয়া নন্দলালকে ভালোবাসত, পরে নন্দলাল তাকে হতাদর করায় নিশ্চয়ই নন্দলালের ওপর তার মর্মান্তিক রাগ হয়েছিল। তারপর দেখা যাচ্ছে সে একটা ব্যাগ পুকুরে ফেলে দিয়ে কোথায় নিরুদ্দেশ হয়েছে। ব্যাগে আবার কতগুলো নুড়ি। এ সমস্তই বিশেষভাবে আলোচনা করে দেখতে হবে, কিন্তু এদের কোনোটাই মূল রহস্যের দিকে যাচ্ছে না। এ সকল ঘটনাবলীর মূল সূত্র যে কোথায় তা জানি না। সেই মূল সূত্রটা একবার অবলম্বন করতে পারলে এক মুহূর্তে সকল রহস্যই পরিষ্কার হয়ে যায়। এই কথা মনে হওয়ায় আমি শান্তশীলকে বললাম, আমি সেই কাগজটুকু দেখতে চাই। সেখানে এমন কি কাগজ যা দেখার জন্য তোমার ওই সরকার নিজের এতদিনের চাকরি পর্যন্ত নষ্ট করতে চায়? সে একরকম হাস্যজনক ব্যাপার, বংশ পরম্পরায় চলে আসছে, এই তার একমাত্র গুণ বলা যায়। আমি তার এক কপি তোমাকে দেখাবার জন্য এনেছি, দেখতে চাও তো দেখাতে পারি। আমি কাগজখানি নিয়ে পড়লাম। এটা একটা প্রশ্নোত্তর বলেই মনে হলো। এই দেখো সেই কাগজখানাও আমি রেখেছি। ডাক্তার, শোনো, প্রশ্নোত্তর ছড়াটা খানিকটা এরকম: কার ছিল সে গিয়েছে, কার হবে সে আসবে, কি মাস প্রথম হইতে ষষ্ঠ, কোথায় ছিল সূর্য তাল গাছের মাথায়, কোথায় ছিল ছায়া বট গাছের তলায়, কত পা কত পা, উত্তরেতে 10-10, পূর্বেতে 5-5, দক্ষিণেতে 2-2, পশ্চিমেতে 1-1। সেই রকম তো নিচে। এর জন্য কি দিব? যা আছে সব দিব। কেন দিব? কেন দিব? ভালোর জন্য, ভালোর জন্য। আমার বন্ধু বললেন, এ কাগজখানায় কোনো সাল বা তারিখের উল্লেখ নেই, তবে বানান এবং লেখা দেখে বোধ হয় অন্তত 500 বছর আগের লেখা। শুনেছি পূর্বপুরুষরা এই মন্ত্র উচ্চারণ করে এসেছেন। এতে গোবিন্দরাম তোমার যে বিশেষ কোনো সাহায্য হবে এমনটা বোধ হয় না। যাই হোক, এটাও যে আর একটা রহস্য তাতে কোনো সন্দেহ নেই।
বোধহয় তোমার সরকার এবং দাসীর নিরুদ্দেশ রহস্য অপেক্ষাও এটি আরও রহস্যময়। হয়তো একটার রহস্য ভেদ করলেই অপরটির রহস্যও ভেদ হয়ে পড়বে। তুমি কিছু মনে করো না, আমি দেখছি। তোমার পূর্বপুরুষদের অপেক্ষা তোমার এই সরকারের প্রবল বুদ্ধি ছিল। আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না। আমি তো এই মন্ত্রের কোনো মানে দেখতে পাচ্ছি না। আমি কিন্তু এতে বেশ গুরুতর ব্যাপার দেখছি। তোমার সরকারও ঠিক তাই ভেবেছিল। খুব সম্ভব তুমি যে রাত্রে তাকে এই কাগজ দেখতে দেখেছিলে, তার আগেও সে এই কাগজ দেখেছিল। খুব সম্ভব এটা লোকাবার জন্য আমরা কেউই কখনো প্রয়োজনীয়তা মনে করিনি। শেষ দিনে খালি সে তার নকশার সঙ্গে এটা মেলাচ্ছিল, এই মাত্র। হ্যাঁ, তাই দেখেছিল বটে, কিন্তু কি উদ্দেশ্যে আর এই পাগলের অর্থশূন্য মন্ত্রের মানেই বাকি? আমার মনে হয় এটা বুঝতে আমাদের বিশেষ কষ্ট করতে হবে না। চলো, এখনই আমি তোমার সঙ্গে গাংপুরে যেতে প্রস্তুত আছি। সেখানে গেলে এর ভেতরে আরও বেশি করে প্রবেশ করতে পারবো। পরদিন আমি গাংপুরে বন্ধুর বাড়িতে এসে উপস্থিত হলাম। দেখলাম বন্ধুর বাড়িটাই বোধহয় 2-3 বিঘা জমি নিয়ে, তারপর আবার বাগান, পুকুর এসবও রয়েছে। এত বড় বাড়ি ঠিক মেরামত করে রাখা অনেক টাকার কাজ। সুতরাং অধিকাংশ অংশই ভগ্ন এবং অর্ধভগ্ন হয়ে পড়ে গিয়েছে। কেবল এক অংশ বাসের উপযুক্ত আছে, তাতেই বন্ধু শান্তশীল বাস করে। আমি একবার বাড়ির চারিদিকটা ভালো করে দেখে নিলাম। আগে আমার দৃঢ় বিশ্বাস হয়েছিল যে বন্ধুর বাড়িতে 3টি স্বতন্ত্র রহস্য, অর্থাৎ সরকারের নিরুদ্দেশ, দাসীর অন্তর্ধান এবং এই কৃপণের মন্ত্র। কিন্তু এখন বুঝছি 3টি রহস্য নয়, একটাই রহস্য। যদি আমি এই কৃপণের মন্ত্রের অর্থ বের করতে পারি, তাহলে অতি সহজেই দাসী এবং সরকারের নিরুদ্দেশ রহস্য ভেদ করতে পারব। এই জন্য এই মন্ত্রের অর্থ করার জন্যই আমার সমস্ত মনটা একদিকে নিযুক্ত করলাম। কেন এই সরকার এই মন্ত্র বোঝার জন্য এত ব্যস্ত হয়েছিল, যা আমার বন্ধুর পূর্বপুরুষদের মধ্যে কেউই স্থির করতে পারেনি বা গুরুতর বলে ভাবেনি। তাই এই সরকার নিশ্চয়ই নিতান্ত গুরুতর বলেই মনে করেছিল। আরও নিশ্চয় বুঝেছিল এতে লাভের প্রত্যাশা আছে। কিন্তু এই লাভটা কি? আর লাভ হস্তগত করতে গিয়ে তারই বা কি হয়েছে? এতে নকশার ব্যাপার থাকায় আমি স্পষ্ট বুঝলাম যে এই মন্ত্রে এই বাড়ির কোনো একটা বিশেষ স্থান নির্দেশ করছে। যদি আমরা কোনোভাবে সেই স্থান খুঁজে বের করতে পারি, তাহলে তখনই বুঝতে পারবো কি জন্য বন্ধুর পূর্বপুরুষ এই অদ্ভুত উপায়ে তা গোপন রেখে গিয়েছেন। 2টি বিষয় ধরে আমরা এ অনুসন্ধান আরম্ভ করতে পারি: তাল গাছ আর বট গাছ। তাল গাছ সম্বন্ধে কথা নেই। বাড়ির সামনেই এক অতি প্রাচীন তাল গাছ এখনও আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এত পুরনো তাল গাছ আমি আর কখনো দেখিনি। যদিও দেখলাম এতে এখন আর তাল ফলে না, অথচ এটা অতি পুষ্টভাবে জীবিত আছে। আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, এই মন্ত্র যখন লেখা হয় তখন এই তাল গাছ কি এখানেই ছিল? যেরকম আকার প্রকার তাতে মান্ধাতার সহস্র প্রথিত বলেই মনে হয়। কোনো পুরনো বট গাছ কাছে আছে কি? হ্যাঁ, ওই দিকটা একটা ছিল। প্রায় 10 বছর হয়েছে সেটা ঝরে পড়ে গেছে। ঠিক কোথায় ছিল জানো? হ্যাঁ, না তা ঠিক জানি না। আর কোনো বট গাছ নেই? পুরনো নেই, চারা গাছ আছে। কোথায় পুরনো গাছটা ছিল আমি একবার দেখতে চাই। বন্ধু আমাকে সেই স্থানে নিয়ে গেলেন। দেখলাম তা তাল গাছ এবং অট্টালিকার প্রায় মাঝামাঝি স্থান। আমি বললাম, গাছটা কত উঁচু ছিল? বোধহয় তা এখন আর জানার কোনো উপায় নেই, তাই না? কেন, আমি বলছি ঠিক 40 হাত উঁচু ছিল। হ্যাঁ, কি করে জানলে? গুরুমশাই যখন কালি করাতেন তখন এই গাছটা ঠিক কতটা উঁচু ছিল তার কালি করতে আমায় প্রায় বলতেন। সেজন্য আমার বেশ মনে আছে। আমি মনে মনে বিশেষ সন্তুষ্ট হলাম। কাজের অনেক সুবিধা হয়ে আসছে। আমি বললাম, তোমার সরকার তোমায় কখনো এ কথা জিজ্ঞাসা করেছিল? তুমি এ কথা জিজ্ঞেস করলে বলেই এখন মনে পড়ল। হ্যাঁ, একদিন কি একটা কথায় জানো তো। হ্যাঁ, মনে পড়েছে।
বৃদ্ধ খেদু বেহারার সঙ্গে তার তর্ক হওয়ার ফলে নন্দলাল এই গাছ কতটা উঁচু ছিল আমায় জিজ্ঞেস করেছিল। বলা বাহুল্য, একথা শুনে বেশ বুঝলাম যে আমি এই ব্যাপারে আসল সূত্র ধরতে পেরেছি, আর সেই সূত্র ধরেই ঠিক পথেই যাচ্ছি। আমি আকাশের দিকে চাইলাম, দেখলাম প্রায় 1 ঘন্টার মধ্যে সূর্য ঠিক তাল গাছের মাথার ওপরে আসবে। তাহলে মন্ত্রের একটা কথা ঠিক হবে। তারপর বটগাছের ছায়া, নিশ্চয়ই এই সময় বটগাছের ছায়া শেষ যেখানে গিয়ে পড়বে, মন্ত্রের তাই অর্থ। এখন দেখতে হবে তাল গাছের মাথায় সূর্য গেলে বটগাছের ছায়া পশ্চিম দিকে কোথায় গিয়ে পড়ে। আমি বললাম, সবই বুঝলাম, কিন্তু বটগাছ তো নেই, তাহলে কিভাবে তার ছায়া পড়বে? শক্ত স্বীকার করি, তবে একটা সরকার যা পারে আমি তা পারবো না, এটা কখনোই হতে পারে না। বিশেষত এতে কঠিন কিছুই নেই। আমি 4 হাত লম্বা একখানা বাঁশ এবং কতকটা দড়ি নিয়ে যেখানে বটগাছটা ছিল ঠিক সেখানে এই বংশখণ্ড পুঁতলাম। যখন তালগাছের ওপরে সূর্য আসলো তখন তার ছায়া কোন দিকে পড়ল তা বিশেষ করে দেখলাম। তারপর ওই ছায়া মেপে দেখলাম এটা ঠিক 6 হাত লম্বা হয়েছে। এখন দেখো, বাঁশটা 6 ফিট, তার ছায়া হলো 9 ফিট। যদি 6 ফিট লম্বা বাঁশের 9 ফিট লম্বা ছায়া হয়, তবে 60 ফিট লম্বা গাছের ছায়া অবশ্যই 90 ফিট হওয়ার কথা। ছায়া যেদিকে পড়েছিল দড়ি দিয়ে মেপে দেখলাম ছায়া প্রায় বাড়ির প্রাচীর পর্যন্ত আসলো। আমি সেখানে একটা খোঁটা পুঁতলাম। ডাক্তার, তুমি আমার সে সময়ের আনন্দ বুঝতে পারবে না। যখন আমি আমার খোঁটার কাছে মাটি কতকটা নিচু দেখতে পেলাম, তখন স্পষ্ট বুঝলাম সরকারও ঠিক আমার মতোই এখানেই খোঁটা পুঁতেছিল। তাহলে আমি ঠিক তার সঙ্গে সঙ্গেই যাচ্ছি। এখন এখান থেকে পা মা আমি সেই স্থানের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম স্থির করে নিলাম। 10 পা উত্তরে আমি দেওয়ালের ধার ধরে 10 পা হাঁটলাম এবং একটা খোঁটা পুঁতলাম। তারপর আমি 5 পা পূর্বে এবং 2 পা দক্ষিণে মাপলাম। এতে আমি দেখলাম আমি একটা অতি পুরনো দরজার চৌকাঠে উপস্থিত হয়েছি। এখন 1 পা পশ্চিমে, অর্থাৎ দরজার ঠিক পরে ঘরের মধ্যে। এখন বুঝলাম মন্ত্রে এই ঘরের কথাই বলছে, কিন্তু এ কি, এখানে তো কিছুই নেই। ডাক্তার, জীবনে এরকম হতাশার কষ্ট আর কখনোই অনুভব করিনি। তবে কি আমার সমস্ত পরিশ্রমই জলে গেল নাকি? এই স্থানে বড় বড় পাথর দিয়ে মেঝে প্রস্তুত। কেউ যে কখনো এই পাথর সরিয়েছে তার কোনো চিহ্ন নেই। নিশ্চয়ই সরকার নন্দলাল এখানে কিছু করেনি, তাহলেই তার চিহ্ন থাকত। আমি পাথরগুলি প্রত্যেক স্থানে ঠুকে দেখলাম, না, ভেতর যে ফাঁপা আছে তা বলে মনে হলো না। আমি আরও হতাশ হলাম। আমার বন্ধুও এতক্ষণে কতকটা ব্যাপার বুঝে ব্যগ্রভাবে আমায় অনুসরণ করছিলেন। তিনি বলে উঠলেন, সেই রকম তো নিচে আছে, তুমি কি নিচের কথা ভুলে গেলে নাকি? ও হ্যাঁ, আমার মনে হয়েছিল যে আমাদের এইখানটায় ঘুরতে হবে। না 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 না, কিন্তু আমার ভুল হয়েছে। আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। তাহলে তাহলে এর নিচে একটা ঘর আছে। হ্যাঁ, অনেক দিন থেকেই আছে, বাড়ি হওয়া পর্যন্তই রয়েছে। আমরা কেউই আর এর ভেতর কখনো যাইনি। দেখতে চাও তো এসো, এই দরজা দিয়ে এসো। আমি এখনই লণ্ঠন আনছি, দাঁড়াও। কিছুক্ষণ পর বন্ধু লণ্ঠন নিয়ে আসলে আমরা উভয়ে ভগ্নস্তূপের মধ্যে প্রবেশ করলাম। তারপর একটা ভাঙা ঘরে আসলাম। এই ভাঙা ঘর থেকে সিঁড়ি দিয়ে নেমে অন্ধকারপূর্ণ ঘরে আসলাম। এই ঘরে জ্বালানি কাঠ বোঝাই থাকত। আমরা বুঝলাম যে আমরা প্রথম এখানে আসিনি, আমাদের আগেও এ ঘরে কেউ এসেছিল। কতগুলো কাঠ কে যেন একপাশে সরিয়ে মাঝের কিছুটা জায়গা পরিষ্কার করেছে। এই পরিষ্কার স্থানে আমরা একখানা অতীব প্রকাণ্ড পাথর দেখলাম। এই পাথরের মধ্যস্থলে একটা মূর্ছে পড়া কড়া সংলগ্ন রয়েছে। তাতে বুঝলাম সেই কড়া ধরে সেই প্রকাণ্ড প্রস্তর ফলকটাকে টেনে তুলতে পারা যায়। আমরা দুজনে শরীরের সমস্ত বল প্রয়োগ করে সেই কড়াটা ধরে অনেক টানাটানি করলাম,
কিন্তু কিছুতেই তুলতে পারলাম না। তখন আমার বন্ধু তার 2-3 জন লোক ডাকলেন। এই সময় মেঝে থেকে একটা গলা বন্ধ কুড়িয়ে আমার বন্ধু শান্তশীল বললেন, এই যে নন্দলালের গলা বন্ধ, এখানে আসলো কেমন করে? সে এখানে কি করছিল? সবাই মিলে ধরাধরি করে অবশেষে পাথরখানা একপাশে সরানো হলো। পাথরের নিচে একটা অন্ধকারপূর্ণ গহ্বর দেখা গেল এবং গহ্বরের ভেতর থেকে একটা দুর্গন্ধ বেরোচ্ছিল। কিন্তু তখন সেদিকে লক্ষ্য করার অবসর আমাদের আদেও ছিল না। বন্ধু তাড়াতাড়ি সেই গহ্বরের মুখে লণ্ঠনটা প্রবেশ করিয়ে দিলেন। আমরা দেখলাম তার ভেতর একটা ঘর, বোধহয় ওপর থেকে সেই ঘর 5 হাত নিচে। একজন ইচ্ছে করলে এর ভেতর লাফিয়ে পড়তে পারে। আমরা আরও দেখলাম যে গৃহতলে একটা লোহার সিঁড়ি পড়ে আছে। যে লাফিয়ে নামবে ফেরার সময় এই সিঁড়ি লাগিয়ে উপরে উঠে আসতে তাকে আর কোনোই কষ্ট করতে হবে না। ঘরের মধ্যেও 3টে বড় লোহার সিন্ধুক রয়েছে। এর একটার তালা খোলা। সিন্ধুকের আংটায় চাবিটা কলুপে লাগানো রয়েছে। তার পাশে আরও 2টো চাবি ঝুলছে। কিন্তু এ সকল বিশেষ করে দেখতে আমাদের সময় হলো না, কারণ আমাদের দৃষ্টি অন্য এক বিষয়ে আকৃষ্ট হলো। দেখলাম এক ব্যক্তি একটা সিন্ধুকের পার্শ্বে জানু ভরে বসে আছে এবং তার মাথা বুকের ওপরে ঝুলে পড়েছে। হাত দুটো সিন্ধুকের ওপর দুদিকে বিস্তৃত হয়ে রয়েছে। আমরা বুঝতে পারলাম এটা একটা মৃতদেহ এবং দেহটা বিশেষভাবে পচে উঠেছে। সেই দুর্গন্ধই আমরা আগে পেয়েছিলাম। যাই হোক, আমরা শীঘ্রই কোনো রূপে সেই দেহ সেই ভয়াবহ গৃহ থেকে বার করে আনলাম। মৃতদেহটা পচে এতই বিকৃত হয়েছে যে মৃতের মুখ দেখে চেনার কোনো উপায় নেই। এ কে? তবে এর কাপড় চোপড় দেখে সকলেই চিনল। সরকার নন্দলাল ছাড়া এ ব্যক্তি আর কেউ নয়। সে কয়েকদিন হলো মরেছে। তার দেহে কোনো রকম আঘাতের চিহ্নও নেই। তখন তার দেহ আমরা বাইরে বের করে এনে পুলিশকে সংবাদ দিলাম। সদল বলে স্থানীয় দারোগা বাবুর আবির্ভাব হলো। তখনও এই রহস্যের সম্পূর্ণরূপ উদ্ভেদ হলো না। ডাক্তার, আমি যে আমার কার্যে বিশেষ সন্তুষ্ট হলাম তা নয়। এখনো বুঝতে পারিনি কিভাবে এই সরকার এই ঘরে প্রবেশ করল, আর রঙ্গিয়ায় বা এই নাটকের কোন অংশে কিরকম অভিনয় করেছে। তবে কৃপণের মন্ত্রের রহস্য পরিষ্কার হলো। সিন্ধুক 3টি খুলে দেখা গেল ব্যাগে যেরকম কালো রঙের পাথর ছিল, এই 3টি সিন্ধুকও সেই রকম কালো পাথরে পূর্ণ। যারা এটা দেখল সকলেই হাসতে লাগলো। দারোগা বাবু হেসে শান্তশীলকে বললেন, দেখছি আপনাদের বংশে একটা মহা পাগল কোনো এক সময় জন্মেছিলেন, হ্যাঁ? নয়তো এই নুড়ি পাটকেল কেউ এইভাবে এখানে রাখে নাকি? হ্যাঁ, সকলেই তার কথায় অনুমোদন করে হাসতে লাগলো। আমি আমার বন্ধু শান্তশীলকে বললাম, পূর্বপুরুষের কথা পাগলই হোক আর যাই হোক, যখন এগুলো কারোরই কোনো কাজে লাগবে না, তখন যেখানকার জিনিস যেমন আছে তেমনই থাক। কি জানি কি টুকটাক আছে আবার। সকলেই আমার কথায় মত দিলেন। আবার আমরা সিন্ধুক বন্ধ করে ঘরের সেই দাঁড়ে আগের মতোই পাথর চাপা দিলাম। ডাক্তার, তুমি তো আমার অনুসন্ধানের প্রথা জানো। যখন সহজে ভেবে কিছুই ঠিক করতে পারি না, তখন অন্য উপায় ভেবে ঠিক অপরের জায়গায় নিজেকে ফেলে দিই। সে সময় সে যা করত মনে মনে আমি তাই করতে চেষ্টা করি। এই ব্যাপারে সে রাতে এই সরকার কি করেছিল তাই আমি মনে মনে আলোচনা করতে লাগলাম। এই সরকার যে খুব বুদ্ধিমান ছিল তাতে কোনো সন্দেহ নেই। এই বাড়ির কোনো জায়গায় খুব মূল্যবান কিছু লুক্কায়িত আছে তা সে ভালোই বুঝতে পেরেছিল। তারপর সে মন্ত্র ধরে এই গুপ্ত গৃহ আবিষ্কার করেছিল। কিন্তু দেখল একজনে কখনোই এই পাথর সরানো সম্ভব নয়। সে এ বিষয়ে কাউকে বিশ্বাস করতে পারে না, অথচ একজন বলবান লোক প্রয়োজন।
রঙ্গিয়া হিন্দুস্থানী, দেহে বল আছে এবং সে তাকে ভালোবাসে। এই অবস্থায় নন্দলালের তার সঙ্গে বিবাদ হওয়া সত্ত্বেও রঙ্গিয়াকে আবার হাত করে এই কার্যোদ্ধারের জন্য তাকে এই গুপ্ত ঘরের উপর পাথরের কাছে নিয়ে যায়। কিন্তু তাহলেও এ পাথর দুজনে সরানো সম্ভব নয়। সুতরাং নতুন কোনো উপায় বার করতে বুদ্ধিমান সরকারের বেশি সময় লাগলো না। সে কি উপায়ে পাথর তুলেছিল তার প্রমাণ আমি তৎক্ষণাৎই পেলাম। আমরা যখন 4-5 জন কষ্টে এই পাথর তুলছিলাম তখন নিশ্চয়ই 2 জনে, তার মধ্যে আবার একজন স্ত্রীলোক, এরূপ স্থলে কখনো কোনোরূপ কৌশল অবলম্বন ছাড়া এই পাথর তুলতে পারেনি। আমি যা ভেবেছিলাম শীঘ্রই তার প্রমাণ পেলাম। দেখলাম 2খানা কাঠ স্পষ্টত ওই পাথরে লাগানো হয়েছিল। একদিকে এই পাথরের গুরুভারে কাঠখানা একেবারে চ্যাপ্টা হয়ে গিয়েছে। তখনই বুঝলাম তারা কি করেছিল। সরকার ও রঙ্গিয়া উভয়েই পাথরখানা টেনে একটু উঁচু করে পা দিয়ে 2 দিক থেকে 2খানা কাঠ সেই ফাঁকের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিল। এইভাবে একটু একটু করে ধীরে ধীরে পাথরের নিচে কাঠ লাগিয়ে তারা একটা মানুষ গলার মতো পথ উন্মুক্ত করেছিল। সেই গভীর রাতে নির্জনে কি নাটক এইখানে অভিনীত হয়েছিল আমি মনে মনে তাই গড়তে লাগলাম। স্পষ্টতই বুঝলাম তারা পাথর সরিয়ে যে সংকীর্ণ পথ করেছিল তার ভেতর দিয়ে কেবল একজনই ঘরের মধ্যে প্রবেশ করেছিল। সে আর কে? এই হতভাগ্য সরকার নন্দলাল। রঙ্গিয়া উপরে অপেক্ষা করছিল। নন্দলাল সিন্দুক থেকে নুড়ি ব্যাগে বোঝাই করে ব্যাগ রঙ্গিয়ার হাতে দিয়েছিল এবং আরও বাদবাকি নুড়ি সিন্দুক থেকে সে সংগ্রহ করছিল। এই সময় কি ঘটল বলতে পারো ডাক্তার? হঠাৎ ভীষণ প্রতিহিংসায় রঙ্গিয়ার হৃদয় পরিপূর্ণ হয়ে গেল। নন্দলাল রঙ্গিয়াকে অবহেলা করেছিল, তার ভালোবাসা উপেক্ষা করেছিল, তার উপরে তার মর্মান্তিক আক্রোশ ছিল। হঠাৎ সেই আক্রোশের বশেই তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। রঙ্গিয়া পাথর গহ্বরের মুখে ফেলে দিয়েছিল, অথবা এমনও হতে পারে হঠাৎ পাথরখানা কোনোভাবে নিজের থেকেই গড়িয়ে গিয়ে থাকবে। তা ঠিক করে বলা যায় না, তবে এটা স্থির পাথর গড়ে দ্বার বন্ধ হয়ে গেলে রঙ্গিয়া ব্যাগ নিয়ে উন্মাদিনীর মতো সেই স্থান থেকে পালিয়ে গিয়েছিল। হয়তো রঙ্গিয়া তার বিশ্বাসঘাতক প্রণয়িনীর অর্ধস্ফুট আর্তনাদ শুনতে পেয়েছিল, হয়তো নন্দলাল কাতরে পাথরে গা মারছে তাও সে শুনতে পেয়েছিল। এই জন্যেই পরের দিন রঙ্গিয়ার মুখের ভাব দেখে আমার বন্ধু তাকে পীড়িত মনে করেছিলেন। এই জন্যেই রঙ্গিয়া উন্মাদের মতো হঠাৎ উচ্চহাস্য করে উঠেছিল। এই ভয়াবহ কার্যই সে নিজের মাথা ঠিক রাখতে পারেনি। তারপর সে একটু ভালো হয়ে উঠলে সেই ব্যাগটা পুকুরে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার সকল রহস্যই পরিষ্কার হয়ে গেল। সকলে চলে গেলে শান্তশীলকে নিয়ে আমি তার বাইরের ঘরে এসে বসলাম। শান্তশীল বিষণ্ণভাবে বললেন, পুরাতন চাকরের এমন ভয়াবহ মৃত্যুতে আমি সত্যিই খুব দুঃখিত হয়েছি। সিন্ধুকে কি আছে জানলে বেচারা কখনোই কষ্ট করে এই গুপ্তগৃহ আবিষ্কার করত না, আর সেই চেষ্টার ফলেই ভয়াবহ মৃত্যুমুখে তাকে পড়তেও হতো না। আমি তার কথার কোনো উত্তর না করে মৃদু হেসে তার দিকে চেয়ে রইলাম। তিনি আবার বললেন, হাসছো কেন? সত্যিই আমি তার মৃত্যুতে অত্যন্ত দুঃখিত। আমি বললাম, এর মৃত্যুতে আমিও দুঃখিত বন্ধু, সেই কারণে আমি হাসছি না। তবে হাসছো কিসের জন্য? তুমি কি মনে করো যে তোমার পূর্বপুরুষের মধ্যে যিনি এই মন্ত্র তোমাদের ভাবি বংশ পরম্পরায় প্রচলিত রাখার ব্যবস্থা করে গিয়েছিলেন তিনি পাগল ছিলেন? তা নয় তো কি, না হলে রাশি রাশি পাটকেল নুড়ি কুড়িয়ে এইভাবে সিন্দুক পূর্ণ করে রাখার মানেটা কি? তারপর সকলকে গাধা বানিয়ে 10 পুরুষ ধরে এই মন্ত্র আওড়াচ্ছে, এর কোনো মানে হয় নাকি? এগুলি ঠিক নুড়ি অথবা পাটকেল নয়। তবে কি? স্পষ্টই তো দেখা যাচ্ছে নুড়ি, তাতে আবার সন্দেহ কই? আমি ব্যাগটি তুলে নিলাম, একটা নুড়ি নিয়ে কাপড় দিয়ে খুব জোরে ঘষতে লাগলাম। তারপর তা বন্ধুর হাতে দিলাম। তিনি লাফ দিয়ে উঠে বললেন, হ্যাঁ, এই যে হিরে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ হীরা। নাও এবার এটা দেখো। যা তিনি পূর্বে লৌহখণ্ড ভেবেছিলেন তার একটা কাপড়ে ঘষে তার হাতে দিলাম।
তিনি বলে উঠলেন, এই যে মোহর। হ্যাঁ, আশরাফি স্বর্ণখণ্ড। এই জন্যই পুলিশের সম্মুখে কিছু বলিনি। আজ থেকে পৃথিবীর মধ্যে তুমি একজন মহাধনী লোক। এ তো সব মোহর। হ্যাঁ, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কতকালে যে এ সকল তোমাদের বংশে সংগৃহীত হয়েছে তা বলতে পারো? হয়তো এটা কোনো রাজার ধন, শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য তোমার কোনো পূর্বপুরুষের কাছে গচ্ছিত রেখে দিয়েছিলে, তাই হয়তো এখনো পর্যন্ত এটা এখানেই রয়ে গিয়েছে। মন্ত্রের মানে কি? মন্ত্রের মানেটা খুব সহজ। কোথায় ধন লুক্কায়িত থাকলো তাই সংকেত বলে দেওয়া হয়েছে। 10 পুরুষের মধ্যে তোমাদের কেউ এই মন্ত্রের অর্থ বুঝতে পারেনি। একবার এর গূঢ় অর্থের প্রতি দৃষ্টিও আকৃষ্ট হয়নি। দেখছি তোমার এই সরকার তোমাদের সকলের থেকে বুদ্ধিমান ছিল। কেবল সেই প্রথম বুঝেছিল যে এই মন্ত্রের এক গূঢ় অর্থ আছে। কেবল সেই বুঝেছিল যে এতে কোনো লুক্কায়িত গুপ্তধনের কথাই বলা হয়েছে। তাই সে এই লুক্কায়িত স্থান বের করার জন্য ব্যগ্র হয়ে ওঠে। কৃতকার্যও হয়েছিল, কিন্তু ভগবান তার প্রতি বিরূপ। তিনি এরূপ অপহরণের প্রশ্রয় দেন না। তাই এই পরের ধন চুরি করতে গিয়ে বেচারা প্রাণ হারিয়েছে। তাহলে আমি কেমন করে জানবো যে এসব ধনরত্ন আমি নিতে পারি? মন্ত্রই তার প্রমাণ। মন্ত্র কি বলছে? কার ছিল অর্থাৎ এ ধন কার ছিল, যে গিয়েছে অর্থাৎ যার মৃত্যু হয়েছে, যে পাবে অর্থাৎ যে পরে আসবে, মানে তারপরে যে আসবে, সেটা পুত্র হতে পারে, পৌত্র হতে পারে, প্রপৌত্র, যে কোনো উত্তরাধিকারী। তুমি এ ধনের আবিষ্কার করেছ, এ ধন এখন তোমারই। ডাক্তার, এই হলো কৃপণের মন্ত্রের রহস্য। এই রহস্য ভেদের সঙ্গে সঙ্গে আমি একজনকে অতুল ধনের অধিকারী করতে সক্ষম হয়েছিলাম। শেষ হলো পাঁচকড়িদের লেখা ডিটেকটিভ গোবিন্দরাম সিরিজের গল্প কৃপণের মন্ত্র। আশা করব আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।